স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূরণ হওয়ার মাঝের সময়টা একটা অদ্ভুত ফিলিংস আছে। আর সেটা যখন পূরণ হয় সেই ফিলিংসটাই বেরিয়ে আসে হাসি রূপে, আবার কখনো হাসি কান্নার সংমিশ্রণে। কিছু মাস আগেও হয়তো ভাবিনি হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়ব অন্য একটি দেশে নিজের ছোটোবেলার একটা স্বপ্নকে বাস্তবায়িত করতে, অর্থাৎ পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস মাউন্টেন অন্নপূর্ণাকে কাছ থেকে দেখব বলে। তাই সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের 9 জনের একটা টিম উইথাউট গাইড পোর্টার ছাড়াই বেরিয়ে পড়েছিলাম নিজেদের স্বপ্নের পাহাড়ের কাছে। Hey guys, my name is Arnab. You are watching my channel Beyond the Vlog. আর আজ আমি শোনাবো আমার প্রথম বেস ক্যাম্প ট্রেক অন্নপূর্ণার গল্প। ঘড়ির কাঁটায় তখন একটা, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমার ড্রিম ডেস্টিনেশন অন্নপূর্ণার উদ্দেশ্যে। কলকাতাকে টাটা বাই বাই বললে এগিয়ে চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে 3:50 ট্রেন মিথিলা এক্সপ্রেস ধরতে। কোনো রকমের জাস্ট বড়বাজারের জ্যামটা ঠেলে 3 মিনিট বাকি থাকতেই উঠে পড়লাম লাফ দিয়ে ট্রেনে। আর উঠে কিছুটা রিল্যাক্স এবং ওয়েট করতে থাকলাম বর্ধমান আসার, কারণ আমাদের টিমের কিছু মেম্বার আবার সেখান থেকেই উঠবে। সো এইবারের জার্নিতে আমাদের টিমে রয়েছে অর্ক, অবিনাশ, নেহা, দুবাই, দিব্যেন্দু, স্বাগত, অনামিকা আর আমাদের বিগ ব্রাদার বিজয়দীপ। আর সবশেষে আমি নিজে। টোটাল 9 জনের একটা ছোট্ট টিম মজা করতে করতে চললাম রকসলের উদ্দেশ্যে। সঠিক সময় আধ ঘন্টা আগে ট্রেন আমাদের পৌঁছে দিল রকসল স্টেশন। তাই খুব বেশি দেরি না করি স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে 10 টাকা খরচ করে প্রথমে পৌঁছলাম বর্ডার। আর যাওয়ার সময় টাকা এক্সচেঞ্জ করিয়ে নিলাম রাস্তার ধারে বসা কিছু এক্সচেঞ্জ স্টল থেকে। সব থেকে মজার ব্যাপার হলো কোনো রকম কমিশন ছাড়াই পুরো 100 টাকার উপর 160 টাকা নেপালি কারেন্সি আমরা পেয়ে গেলাম। বর্ডার ক্রস করি আবার আরেকটা টোটো ধরে নিই। এছাড়া টাঙ্গাই গাড়ি করেও নেক্সট বাস স্ট্যান্ড বীরগঞ্জ তোমরা পৌঁছতে পারো। বীরগঞ্জ বাস স্ট্যান্ড পৌঁছে নেপালি সিম নিয়ে 870 টাকার একটা বাসের টিকিট কেটে আমরা চললাম পোখরার উদ্দেশ্যে। অবশেষে প্রায় 10 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছলাম পৃথ্বীচক বাস স্ট্যান্ড। এখানে একটা কথা বলে রাখা ভালো, বীরগঞ্জে কিন্তু প্রত্যেকটা বাসই এই পৃথ্বীচক বাস স্ট্যান্ড অবধি লাস্ট যায়। তারপর যদি কাউকে লেক ভিউর সামনে স্টে করতে হয় তাহলে এখান থেকে গাড়ি ধরে সেই পয়েন্টে যেতে হবে, কিন্তু আমরা এখানেই আজকে স্টে করে গেলাম। Hey guys, this is Arnab. Welcome back to my channel Beyond the Vlog. আর আমি এই মুহূর্তে আছি পোখরার পৃথ্বীচক বাস স্ট্যান্ডের ঠিক পেছনের একটা হোটেলে। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে বাকলুং বাস স্ট্যান্ড, সেখান থেকে ঝিনুর হয়ে চোমরঙের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া। আর আমরা ডিসাইড করলাম যে আমরা পোখরাতে পারমিট করবো না, কারণ পোখরার অফিস 10টার সময় খোলে। এখন এই মুহূর্তে সকাল 8টা বাজছে। আমরা এখান থেকে বেরিয়ে ডিরেক্ট ঝিনু থেকে ট্রেক স্টার্ট করে দেবো এবং চোমরঙে গিয়ে আমরা পারমিট করব।
তার জন্য আমাদের হয়তো 1000 রুপিস এক্সট্রা দিতে হতে পারে, কিন্তু আমাদের প্ল্যান অনুযায়ী আমরা একটু আগিয়ে থাকবো, তো সেই জন্য দেখা যাক কী হয়, যাই হবে তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমার পেছন থেকে সূর্য উঠেছে, আর ঠিক এই জায়গাটা থেকে, আমি জানি না আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, এই জায়গাটা থেকে ঠিক হোয়াইট মাউন্টেনটা দেখা যাচ্ছে। ক্লিয়ার নয়, বাট হ্যাঁ বুঝতে পারছি আর কি খালি চোখে দেখে। তো ওটা কী মাউন্টেন এই মুহূর্তে আমি জানি না, পরে জানলে তোমাদেরকে বলে দেবো। বাট খুব সুন্দর লাগছে। পেছনে অটো রয়েছে, এখনও ব্রাশ করছে, কখন থেকে ডাকছি এখনও ওঠেনি, এখনও ব্রাশ করছে। যাই হোক, আমরা 10-15 মিনিটসের মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে, তারপর বাকি রাস্তা যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। চলো। ঝিনুর উদ্দেশ্যে টিকিট কাটলাম পার হেড 600 NPR। আর এই হলো আমাদের বাস, যেটা আমাদের পোখরা থেকে সোজা নিয়ে যাবে ঝিনুর। ফাইনালি বাস চললো তার গন্তব্যের দিকে, আর আমরা তখন সবাই বাসের জানলা দিয়ে পাহাড় উপভোগ করতে ব্যস্ত। ছোট ছোট সবুজে মোড়া গ্রামগুলি দিয়ে ছুটে চলেছে আমাদের বাস, কখনো সবুজ ক্ষেত, আবার কখনো দূরের সারি সারি গাছ। এক অন্যরকম পাহাড়ি গ্রাম দেখছিলাম মনে হচ্ছিল, যাকে আমি হয়তো নিজের কল্পনায় আঁকতাম বারংবার। Leaves are falling down, but at least they grow back while I'm on a one-way track. চোমরঙের অপেক্ষা না করি আমরা বীরহান্টি চেকপোস্ট থেকে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার পারমিট করিয়ে নিলাম। যদিও বা এখান থেকে পারমিট করতে আমাদের পার হেড 2000 করে কস্ট পড়ল, কিন্তু এই পারমিশন করাতেই প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। I understand I'm making all the wrong demands in life. It never pays in the end, but still I am here, moving on like before. I'm yearning to reach the shore. Now I know what it means to grow. এখন বাজে 4:40 অ্যাকচুয়ালি। আমরা 4:30 নাগাদ পৌঁছালাম হচ্ছে ঝিনু। অ্যাকচুয়ালি ঝিনু নয়, ঝিনুর একটু আগে। তো সেখান থেকে আমাদের এই সামনে যে সাসপেনশন ব্রিজটা দেখতে পাচ্ছ, এই সাসপেনশন ব্রিজটা ক্রস করে আমাদের ঝিনু হয়ে এই মুহূর্তে চোমরং পৌঁছতে হবে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 1.5 আওয়ার, খুব জোর হলে 2 ঘন্টা। কারণ আমাদের মাঝখানে রাস্তা এতটা খারাপ ছিল যে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তারপর আজকে আমার কোথাও না কোথাও মনে হলো যে আমাদের হয়তো আরেকটু সকালে বেরোনো উচিত ছিল, আমরা হয়তো একটু দেরি করে বেরিয়ে ফেলেছি। সো এই মুহূর্তে তো কিছু আর করার নেই। আর তারপর রাস্তা প্রচণ্ড খারাপ, অনেক কষ্ট করে আসতে হলো আর কি। অনেকগুলো জায়গায় রাস্তার কাজ হচ্ছে, যার জন্য বাস আটকে ছিল। তারপর পারমিটে একটু সময় লাগলো। তো এই মুহূর্তে আমরা এই সাসপেনশন ব্রিজটা ক্রস করব। চলো, বাকি কথা যেতে যেতে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, তোমরা দেখতেই পাচ্ছ। আমি খুব তাড়াতাড়ি জ্যাকেট বার করে নিয়েছি। তো সবাই আছে আস্তে আস্তে পেছনে, এক এক করে পরে ইন্ট্রোডিউস করাবো। এমনিও একটু স্লো স্টার্ট হয়েছে, বাট ঠিক আছে, এনিওয়ে পৌঁছে যাবো আই থিঙ্ক। চলো, লেটস গো। Shimmering gold, strangers feeling about to explode. I held my breath to make sure I didn't say something weird.
a feather on weekend knees. What on earth did you do to me? I let you in before I even knew who you were. Your hair was just so, and your eyes were also. All my dreams are now. I wonder where did you go? I have to know. A mirror image of my soul. I could see myself but without the hopes. I pinched my arm just to see if you could feel what I feel. So right now 6:45, তো আমরা এখনও চোমরং পৌঁছতে পারিনি, অন্ধকার হয়ে গেছে, এখন জঙ্গলের মাঝে অ্যাকচুয়ালি। তো সামনে যেই হোমস্টে পাবো সেখানেই আজকে রাত কাটাতে হবে অ্যাকচুয়ালি। তো যতটা সম্ভব ওঠা যায়। তো এই মুহূর্তে পুরোটা অন্ধকার, কিছুটা হলেও সবাই একটু চাপেই আছে, বাট ঠিক আছে, সবাই একসাথে আছে যখন কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তো চলো, গোপ্রোর ব্যাটারিও একটু শেষ হয়ে গেছে, তো আস্তে আস্তে এগোই। হে গাইস, তো এই মুহূর্তে আমরা চোমরংয়ের স্টার্টিং পয়েন্টে আছি, হেভেন গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউসে। তো আমরা একদম মেন চোমরংয়ে যেতে পারিনি, স্টার্টিংয়ে স্টে করতে হয়েছে। আর আমরা এখানে পৌঁছেছি তখন প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে। তো আমরা উপরের দিকে আর যেতে পারিনি, তো এখানেই আমাদেরকে এই মুহূর্তে থাকতে হয়েছে। তো অনেক রাত হয়ে গেছে, ঠিকঠাক করে শ্যুট করা হয়নি, হেড টর্চটাও খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক সমস্যা হয়েছে। তারপর জঙ্গলের রাস্তায় অনেক সময় হারিয়েও গেছি, কারণ দেখতে না পেয়ে, এখানে যদিও বা সিঁড়ি সিঁড়ি করা আছে, খুব একটা প্রবলেম হয় না, কিন্তু অনেক কিছু কিছু সময় আছে যে এখান দিয়েও সিঁড়ি উঠেছে, লেফট সাইড দিয়েও সিঁড়ি উঠেছে, আবার রাইট সাইড দিয়েও সিঁড়ি উঠেছে। তো সেই সময়টা একটুখানি কনফিউজিং হয়ে যায় যখন অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, যেই করে হোক, সবাই আমরা 9 জন এই মুহূর্তে রয়েছি। তো সেইভাবেই একটু 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 করে প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে। তো এখানেই স্টে করে নিয়েছি। এই স্টেটা এমনি বেশ ভালোই। আমি এই স্টেটা সম্পর্কে খুব একটা খারাপ রিভিউ দেবো না, কারণ আমাদের 1000 NC করে পড়েছে। 2টো ডিভাইসের ওয়াইফাই ফ্রি পেয়েছি আমরা, আর তার সাথে রাতের ডিনার এবং স্টে নিয়ে টোটাল 1000 নিয়েছে। ইভেন গরম জলও দিয়েছে। তো এমনি ভিউটাও এখান থেকে ভালো, তো তোমরা চাইলে এখানে থাকতে পারো, নয়তো এগিয়েও যেতে পারো। নেক্সট মর্নিং সকালে উঠেই দেখা পেলাম ফিস্টে, অর্থাৎ মাছাপুছড়ে। ট্রেকের শুরুতেই এরম সাদা পাহাড় দিয়ে সকালের ওয়েলকাম হবে ভাবিনি। ভোরবেলা উঠেই মনে হচ্ছিল যেন এখানেই বসে কিছুক্ষণ পাহাড়ের মজা নিই। এতদিনের প্ল্যানিং ফাইনালি সাকসেসফুল হতে চলেছে। এই সব জিনিস ভাবতে ভাবতে কিছুক্ষণ পাহাড় আর নিজের সাথে সময় কাটালাম। এখানে একটা ছোট্ট তিবেতিয়ান স্টল রয়েছে, যেটা দেখতে যতটা সুন্দর, এখানের জিনিসগুলো আরো অনেক বেশি ইউনিক। গুড মর্নিং। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে ডিরেক্ট ডোভান। এখানে লোকালরা তো বলছে 5 থেকে 6 ঘন্টা টাইম লাগে, তার মানে অনেকটাই হাঁটতে হবে। আমাদের হয়তো আর একটু বেশিও লাগতে পারে, দেখা যাক। তো এই মুহূর্তে আমার পেছনে সারি সারি রডও দেখা যাচ্ছে, পুরো পাহাড়টা লাল লাল হয়ে আছে। আর ঠিক এই দিকটাতে ফিশটেল দেখা যাচ্ছে। ফিশটেল মানে মাচু পিছুরে, ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন করছে কিনা জানি না, বাট ফিশটেল এটা আমি জানি। আর পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। যত এগোবো তত মেবি আরও ভালোভাবে দেখাতে পারবো তোমাদেরকে। তো এই মুহূর্তে বেরোতে হবে, চলো বাকি কথা যেতে যেতে।
এই এরিয়ার একমাত্র তিবেতান বুদ্ধিজম মনেস্ট্রি, যার পেছন দিয়ে প্রথমবার পরিষ্কার চোখে পড়ল অন্নপূর্ণা সাউথকে। এই এরিয়ার হাওয়ার মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল। কিছুক্ষণ এখানেই বসে অন্নপূর্ণাকে উপভোগ করলাম। চোমরং জায়গাটা খুবই সুন্দর এবং পিসফুল, আর এই জায়গাটা থেকে মাছাপুছড়ে, হিউচুলি আরও নাম না জানা বেশ কয়েকটা সাদা পাহাড় দেখা যায়। যতই এগোচ্ছিলাম ততই এই জায়গাটার প্রেমে পড়ছিলাম। এখানে প্রত্যেকটা টি হাউস খুবই সুন্দর এবং একটা ভিনটেজ ব্যাপার আছে, যেখানে সকালে ঘুম থেকে উঠেই সাদা পাহাড় দেখতে দেখতে এক কাপ কফি আলাদাই একটা ভাইব ক্রিয়েট করে দেয়। তাই যারা ভাবছো হাতে সময় নিয়ে আসবে, তারা এখানে একদিন রিল্যাক্সের জন্য থাকতেই পারো, মন্দ লাগবে না। এখানে আরেকটা ইনফো দিয়ে রাখি, যারা পোখরা থেকে পারমিট করাবে না, তারা কিন্তু এখানে এসেও পারমিট করাতে পারো, তাতে 1000 নেপালি রুপি বেশি পড়বে। আর এটাই হলো শেষ পয়েন্ট যেখান থেকে তোমরা পারমিট করাতে পারো। চোমরং থেকে সিনুয়ার রাস্তাটা পুরোটাই শুধু সিঁড়ি আর সিঁড়ি। আসলে পুরো ট্রেলটাতেই সিঁড়ির সংখ্যা বেশ অনেক, আর যেতে যেতে আমরা এটাই ভাবছিলাম যতটা সিঁড়ি নামছি ঠিক ততটাই উঠে আসার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট গ্রামগুলি দিয়ে যাওয়ার সময় এখানকার মানুষদের চাষের জমি, তাদের জীবনযাপনগুলো বেশ এক্সপিরিয়েন্স করছিলাম। মানে এই জায়গাটাতে আরামসে 2 দিন থেকে এক্সপ্লোর করা যায়। কিছুটা যেতেই আরেকটা সাসপেনশন ব্রিজ পড়ল, যেটা পেরিয়ে জঙ্গল রাস্তা শুরু। এখানে এরম অনেক মিল পাওয়া যায় যারা সমস্ত কিছু বহন করে নিচ থেকে উপরে নিয়ে আসে, তবে কেবল সিনুয়া পর্যন্ত, তারপর আর যায় না। সিনুয়া ক্রস করার পরই পুরো রাস্তাটা রডোডেনড্রনে ভর্তি। এপ্রিল মাসে যাওয়ার দরুন সারা রাস্তাতেই এই লাল ফুলগুলো দেখে মনে হবে যেন আমাদেরই ওয়েলকাম করার জন্য নিজেদের শোভা জাগিয়ে তুলেছে। হে গাইস, তো এখন 3:30 বাজছে। আমরা ব্যাম্বু থেকে জাস্ট একটুখানি দূরে আছি। কেউ বলছে 10 মিনিট, কেউ বলছে 15 মিনিট, কেউ বলছে হাফ অ্যান আওয়ার। আর এই মুহূর্তে বৃষ্টি আর ঝড় একসাথে হচ্ছে। বৃষ্টি তো একটু ছিটে ফোটা হচ্ছে, বাট ঝড়টা অনেকটা হচ্ছে, যেটা একটু চাপই লাগছে। বাট এগিয়ে যেতে হবে, কারণ আজকে আমাদেরকে দোভান পৌঁছতেই হবে যেই করে হোক। সো চলো তোমাদের ঝড়ের ফিল দিতে দিতে এগিয়ে যাওয়া যাক। অন্নপূর্ণার এই রিজিয়নে বৃষ্টি সব থেকে বেশি হয়, তাই আমাদের টার্গেট ছিল যেই করে হোক বৃষ্টি নামার আগেই আমাদের পৌঁছে যেতে হবে। কিন্তু দুপুর হতে না হতেই শুরু হয়ে গেল বৃষ্টি। কোনো রকমে পঞ্চ চাপিয়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু ব্যাম্বু পর্যন্ত এসেই আর এগোনো সম্ভব হলো না। ঘড়ির কাঁটা তখন বলছে 3:15। তাই সিদ্ধান্ত নেওয়া হলো আজ রাতে এখানে স্টে করতে হবে। তাই কোনো রকমে এক টি হাউসের দাজুকে 1800 টাকার প্যাকেজের জায়গায় 1600 টাকায় রাজি করিয়ে সবাই মিলে ঢুকে গেলাম ঘরে। খাচ্ছি মুড়ি, মুড়ির মধ্যে মুড়ি, চানাচুর, ছোলা, বাদাম, ভাজা ছোলা আর একটুখানি পেঁয়াজ। পেঁয়াজ আছে, তেল আছে, সরষের তেল এনেছে। একটুখানি পেঁয়াজ, সেটা বল পেঁয়াজটা কতটা সেটা দেখিয়েছে, দেখা। ওখানে আরো কিছু চলছে। সরষের তেল এনেছে ট্রেকিং এ। অ্যাকচুয়ালি যেখানেই বাঙালি সেখানেই আর কি মুড়ি চানাচুর, মানে এটা হচ্ছে আমাদের বেসিক খাবার। তো তাই এখন চলছে সেটা। কতটা মুড়ি? এটার পরে আরো 1 প্যাকেট মুড়ি আমার ব্যাগে।
সো গুড মর্নিং গাইজ, ইটস ডে 3। আমরা কালকে দোভান পৌঁছতে পারিনি কারণ ব্যাম্বুতে এসে আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি। অ্যাকচুয়ালি মাঝ রাস্তা থেকেই কালকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমরা 4টে নাগাদ ব্যাম্বু পৌঁছেছি ওই বৃষ্টির মধ্যে। তারপর আমাদের আর ওপরে যাওয়া পসিবল ছিল না। তো এই মুহূর্তে আমাদের টার্গেট হচ্ছে এমবিসি। আর শুনছি নাকি ওপরে প্রচণ্ড বরফ, তো ক্র্যাম্পনও হয়তো ভাড়া করতে হতে পারে, বাট জানি না কি হতে চলেছে। বাট এই মুহূর্তে ভিউ বেশ সুন্দর, ওপরে রোদও উঠেছে আমি দেখতে পারছি, ঠিক মাউন্টেনের ভিউগুলোও দেখা যাচ্ছে উপর থেকে। আর রডোডেনড্রনের গাছগুলো এক এক করে একটা লাল, একটা সুন্দর একটা দৃশ্য, যেটা আরও যত উপরে উঠবো তত আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। তো এই মুহূর্তে জাস্ট 8টা বাজে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো বাকি রাস্তার গল্প যেতে যেতে। ব্রেকফাস্ট সেরেই পিঠে ব্যাগ তুলে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য দেওরালির দিকে। আজকের রাস্তায় শুরু থেকেই জঙ্গল। আগের দিন বৃষ্টি হওয়ার ফলে বেশ আলাদাই গ্রিনারি লাগছিল চারিদিকটা। মাঝে মধ্যে পৃথিবীর নানান দেশ থেকে আসা মানুষদের সাথে দেখা হচ্ছিল, কখনো হাই হ্যালো তো কখনো আবার কিছুক্ষণ দাঁড়িয়ে একে অপরের সাথে পরিচয় হওয়া। বেশ একটা আলাদাই ফিলিংস। সবুজ গাছগাছালির মধ্য দিয়ে কখনো আবার মাথা তুলে উঁকি মারছে ফিস্টেলের পিক। জঙ্গল শেষ হতেই হিমালয়ের কাছাকাছি এসে দেখলাম একটা বিশাল আকার ঝর্ণা, যাকে এখানকার মানুষজন 108 ধারা বলে থাকে। লোকাল মানুষজন মনে করে এই জায়গাটিতে কোনো ঐশ্বরিক শক্তি আছে, সেই জন্য এখানকার ঠিক পাশে পঞ্জিয়াম নামরো নামক একটি মন্দির স্থাপিত হয়। এই ঝর্ণার জলের আওয়াজ যদি শান্তভাবে শোনা যায় তাহলে একটা পজিটিভ এনার্জির ফিল তো আছে। হিমালয়ের ঝর্ণাকে ফেলে শুরু হলো আবার সিঁড়ি স্টেপ। সে আর শেষ হয় না। কিছু দূর যাওয়ার পরই শুরু হলো বৃষ্টি, ঠিক প্রত্যেক দিনের মতো। কিন্তু অল্টিটিউড বেশি হওয়াতে এবার আর বৃষ্টি না, বরং স্নো। পঞ্চ বার করে গায়ে চাপাতে না চাপাতেই জোরে পড়া স্টার্ট হয়ে গেল। কেভের মতো একটা জায়গায় ভালো করে দাঁড়িয়ে আশেপাশের ওয়েদারটা এনজয় করলাম। যেই কেভটাতে দাঁড়িয়েছিলাম তার নাম হচ্ছে হিঙ্কু কেভ। কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, বিকেল হওয়ার আগেই যেই করে হোক দেওরালি পৌঁছতে হবে। ঠান্ডায় নদীর জল জমে পুরো বরফ, মনে হচ্ছিল কোনো গ্লেশিয়ার ক্রস করছিলাম আমরা। আর ফাইনালি যখন দেওরালি পৌঁছালাম তখন দৃশ্যটা ছিল জাস্ট। দেওরালিতে স্টে না পাওয়ার জন্য আমাদের সবাইকে এই বাংকারে আজকে রাত কাটাতে হবে। স্নোফল কমার পর বাইরে বেরিয়ে দেখি প্রায় অন্ধকার। অল্প আলোতে পাহাড়টাকে দেখতে যে কী অপূর্ব লাগছিল সে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। চারপাশটা পুরো বরফ আর বরফ। চারিদিকের উঁচু উঁচু পাহাড়গুলো, নিচের ছোট ছোট বাড়িগুলো পুরো বরফে ঢেকে গেছে। দেখতেই পাচ্ছ পুরোটা পেছনে বরফ। আমার কালকে বিশাল স্নোফল হয়েছে, আজকেও বলছে স্নোফল হবে। দুটোর পরই আর কি ওয়েদারটা বিগড়ে যাচ্ছে। কালকে অ্যাকচুয়ালি আমাদের এমবিসি যাওয়ার কথা ছিল, বাট আমাদেরকে দেওরালিতে স্টে করতে হয়, তবুও স্টে পাইনি। একটা বাংকার ছিল আর কি, সেখানেই আমরা একটাই ঘরে এতজন ছিলাম একসাথে। তো খুব ডিফিকাল্ট হয়েছে, সারা রাত ঠিকঠাক করে কারো ঘুম হয়নি, তার মধ্যে ঠান্ডা, তারপর এরকম একটা ওয়েদার। সো দেখি আজকে কি হয়, কতটা কি। আর শুনছি নাকি ওপরে গিয়ে ক্র্যাম্পন, মানে যেটা জুতো বরফে হাঁটার সময় লাগে, সেটার দরকার পড়বে। তো আমাদের কারো কাছে সেটা নেই, আর এখানে ভাড়াও পাওয়া যাচ্ছে না সেইভাবে এই মুহূর্তে। এমবিসিতে গিয়ে দেখি কি পরিস্থিতি হয়, তো সেই বুঝেই আগে বেরোতে হবে। লেটস সি, সবটাই দেখাবো, চেষ্টা করব দেখানোর, কারণ ঠিকঠাকভাবে শ্যুটও করা হচ্ছে না, কারণ ওয়েদার কন্ডিশন এত খারাপ হয়ে যাচ্ছে যে তাড়াতাড়ি যেতে হচ্ছে। সামনে গ্লেশিয়ার ছিল, সেটাকে পার করতে গিয়ে 2-3 জন পড়ে গেছে। সো সবটা নিয়ে আর কি চলছে, বাট ঠিক আছে, অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা পুরোটাই। সো চলো বাকি কথা যেতে যেতে বলবো। এখন একটু ভিউর মজা নাও।
Close your eyes. Get some rest. I'm by your side. Lay your head on my chest. I know you've had a really bad day. But I'm right here, it's gonna be okay. কাল সারা রাত বরফ পড়ায় পুরো জায়গাটাই দেখে মনে হচ্ছে কেউ পুরো ট্রেলটাকে সাদা চাদরে মুড়ে দিয়েছে। আজ সকাল থেকেই রোদের আলোয় সৌন্দর্য যেন আরও উপরে উঠেছে। ছোট ছোট ন্যারো শাঁখাগুলো দিয়ে নদী ক্রস করতে বেশ মজাই লাগছিল। নদীর উপর দিয়ে উঁকি মারছে কখনো অন্নপূর্ণা সাউথ, আবার কখনো ফিস্টে। রোদের আলোয় বরফ গলতে শুরু করে রাস্তা বেশ স্লিপারি হয়ে গেছিল, হাঁটতে বেশ প্রবলেম হচ্ছিল। সামিট থেকে ফেরা মানুষজনের কাছ থেকে শুনলাম ওপরে নাকি প্রচুর বরফ, ক্র্যাম্পন ছাড়া যাওয়া বেশ চাপের, কিন্তু আমাদের কারো কাছেই ক্র্যাম্পন ছিল না। শুরুর দিকে ভাবনা আসলেও পরে ওই যা হবে দেখা যাবে এই ভেবেই এগোতে শুরু করলাম। তারপর শুরু হলো বোল্ডার জোন, যেটা পেরিয়ে আমরা এগোলাম এমবিসির দিকে। পাহাড়ের নদী ক্রস করতে করতে একটাই জিনিস আমার মাথায় ঘুরছিল, আমাদের জীবনের প্রবলেমগুলো অনেকটা এরম নদীর মতো, যেটা পেরোতে গেলে কখনো বোল্ডারের উপর দিয়ে তো আবার কখনো ন্যারো সাঁকোর মতো রাস্তা দিয়ে পেরোতে হয়। শুধু একটাই কথায় মাথায় রাখতে হবে যে থামলে চলবে না, মাথা উঁচু করে চলতে থাকতে হবে। Calm your soul. Hold my hand. Don't let go. I understand. I know it hurts. It wasn't fair. It's over now, so don't despair. The world could fall down, it's gonna be okay. The sun could go out, we're gonna be ফার্স্ট টাইম। ও skies. অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা সম্ভব নয় এই ফিলিংগুলো। যারা যারা এসেছো বা যারা যারা আসবে তারা আসলে এই ফিলিংটা বুঝতে পারবে, কারণ গত 3 দিন ধরে ওয়েদার সাথ দেয়নি, কিন্তু তারপরেও ফাইনালি আমরা সবাই এমবিসি পৌঁছতে পারছি, এটা ভেবেই খুব ভালো লাগছে। চলো, প্রচণ্ড ঠান্ডা, আস্তে আস্তে এগোই। হাই, মাছা পুছড়ে বেস ক্যাম্প, মানে এতটা যে আসতে হবে এটা ভেবে আসিনি কিছু, কিন্তু এখনও ফাইনাল ডেস্টিনেশন বাকি। ফাইনাল ডেস্টিনেশন অবশ্যই যাবে, বাট এবং আমরা টাইমে আছি মোটামুটি। হ্যাঁ, টাইমে নেই, একটু লেটে আছি, বাট আই হোপ আমরা পৌঁছে যাবো। আমি পজিটিভ আজকে হচ্ছে বেশি। The world could fall down, it's gonna be okay. The sun could go out, we're gonna be okay. If all the blue skies fade to gray, we're gonna be okay. সেই ওখানে দেখা যায় ফার্স্ট বেস ক্যাম্প জীবনের কোনো একটা। সূর্যের আলোটা পড়ছে, সূর্যের আলো পড়বে। আজকে আসার সময় এতটা বরফের পা ঢুকে গেছিল, তারপরে পুরো মোজা ভিজে গেছে, তার এখন মোজাটা শুকোতে দিয়েছি, আর তারপর উঠে এসে এরকম আমরা আছি 4000-এর মতো, 3900, 3700। তারপরে আমরা সামনে দেখছি এরকম 7000, তার উপর চারিদিকে পাহাড়ে ঘেরা। পাহাড় পাহাড়। কি মনে হচ্ছে? Awesome. কিছু 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 বলতে চাই? ভাবিনি
যেটা কোনোদিন পসিবল হবে, বাট তোদের না আমাদের, অ্যাকচুয়ালি তোদের এনকারেজমেন্ট, তোদের প্রত্যেকটা স্টেপে হেল্প করা, সব ইয়েতে ফাইনালি এমবিসি কমপ্লিট। ফাইনালি দুপুর নাগাদ পৌঁছালাম এমবিসি, আর পৌঁছতে না পৌঁছতে শুরু হলো আবার স্নোফল। তাই ঠিক করা হলো আজ এখানেই স্টে করে মাঝরাতে মাছ করবো এবিসির জন্য। এই প্ল্যানটা অবিনাশ প্রথম গ্রুপে বলে, আর কি আমরাও সবাই রাজি হয়ে গেলাম। তাই অপেক্ষা করতে থাকলাম পরের দিনের ফাইনাল সামিটের জন্য। ঘড়ির কাঁটায় তখন 3:30। সারা রাত ঠান্ডায় সেইভাবে ঘুম হয়নি। কোনো রকমে ফ্রেশ হয়ে 4টে নাগাদ সবাই মিলে হেড টর্চ জ্বালিয়ে বেরিয়ে পড়লাম অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে হালকা চাঁদের আলোয় চারিদিকটা পুরো শান্ত। দেখে মনে হচ্ছে বড় বড় বিশালাকার পাহাড়গুলো সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। বরফের উপর পায়ের জুতোর শব্দ ছাড়া আর কোনো কিছুই কানে আসছে না। টেম্পারেচার তখন মাইনাসে রান করছে। হাড় হিম করা শীতে তখন পাহাড়ের সৌন্দর্য দেখেই নিজেকে বোঝাচ্ছিলাম, ব্যাস আরেকটু এগোলে দেখতে পাবো অন্নপূর্ণাকে। হালকা সূর্যি মামা ওঠার পর থেকে চারিদিকটা দেখে মনে হচ্ছিল এ যেন এক অন্য জগৎ। ঠিক কোন দিকটায় চোখ রাখবো বুঝতে পারছিলাম না। ক্র্যাম্পন না থাকায় বরফে হাঁটতে অসুবিধে হলো, সেই সব তখন আমাদের কাছে তুচ্ছ। সাদা বরফের উপরে সূর্যের আলো পড়ায় মনে হচ্ছিল কেউ যেন সোনালি অভ্র ছড়িয়ে রেখেছে পুরো রাস্তা জুড়ে। প্রথম সূর্যের আলোয় দেখতে পেলাম বিশালাকার অন্নপূর্ণাকে। 8091 মিটারের এই বিশালাকার মাউন্টেনটা যে এতটা সুন্দর হতে পারে তা কল্পনা করাও হয়তো পসিবল নয়। সময় বোধহয় ঠিক এই জায়গায় এসে থমকে যায়। এ এক এমন জগৎ যেখানে নেই কোনো ধর্ম, বর্ণ, জাত, পাত, অহংকার, ইগো। দিনটা ছিল ঈদ, তাই ওয়েদার আজ নারাজ হতে মানা। সমস্তটা দিয়েই মেলে ধরেছে নিজেকে আমাদের সামনে, যা দেখে সবার চোখে মুখে এক অতৃপ্ত সুখ, যা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। সামনে অন্নপূর্ণা বেস ক্যাম্প, আর আমার পিছনেই ঠিক মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে অন্নপূর্ণা। একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, অদ্ভুত ফিলিংস। ভাবতে পারিনি এরকম স্নো পাবো, এরকম 4টে নাগাদ বেরিয়ে নাইট মার্চ হবে, কোনো কিছু এরকম প্ল্যানিং ছিল না আমাদের। বাট ফাইনালি বলে না যে যাই প্ল্যান করো না কেন, পাহাড়ে এসে সিচুয়েশান অনুযায়ী তোমার প্ল্যান ঠিক চেঞ্জ হয়েই যায়, আর পাহাড় সেটা করতে বাধ্য করে, কারণ তোমাকে পাহাড় সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্সটা দিতে চায়। আর এটাই হলো বেস্ট এক্সপিরিয়েন্স আমার এখনো অবধি, সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, জাস্ট মনে হচ্ছে অনেক অনেক দিন পর, মানে প্রায় 1 বছর পর আমি হয়তো ট্রেক করতে আসলাম। বাট এই 1 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষাটা আজকে এসে ফুলফিল হচ্ছে সেটা ভেবে, এবং সেটা অ্যাকচুয়ালি আই এম স্পিচলেস। I see you, I close my eyes and I see you. I feel you, I sense you're always there. I hear you, your voice I hear so clear.
so near me, I see you everywhere, and my eyes are filled with tears as you strip me of all my fears. So I stand before you naked, and as I am, you fill me with a love too great to understand. Am I dreaming or awake? It's just the same, and I'm crying tears of joy. I never cry for pain. I never cry for pain. You heard me, called your name and you heard me. You saw me, saw a broken man. You love me like no one else ever loved me. You freed me from my pain, and I surrender.